ঘুরতে ঘুরতে এবার আমরা চলে এসেছি দক্ষিণ দিনাজপুর জেলা এবং বালুরঘাট লোকসভা কেন্দ্র। এখানে সর্বস্তরের মানুষের সঙ্গে এই কেন্দ্রে কথা বলবো, আমরা কথা বলবো রাজনৈতিক নেতাদের সঙ্গে। কি জবাব চাইছেন তারা গত 5 বছরের কাজ নিয়ে সাংসদের কাছে, এবং সাংসদ অর্পিতা ঘোষিবা কি জবাব দিচ্ছেন, সবই আমরা শুনবো এই বালুরঘাট লোকসভা কেন্দ্রে। বালুরঘাট লোকসভা কেন্দ্রে আমরা একেবারে বিকেল বেলায় ভোটের উত্তাপ নিতে চলে এসেছি, এবং এখানে এসেই চায়ের থেকে একেবারে একটি চায়ের থেকে পেয়ে গেলাম আরএসপির কিছু নেতা কর্মী এবং সমর্থকদের। সাংসদের কাছে কি জবাব তারা চাইছেন এই 5 বছরের কাজ নিয়ে। শুনুন, গত 5 বছর সময়কালের মধ্যে আমরা অর্পিতা ঘোষ তৃণমূলের যে প্রার্থী এবং জয়ী প্রার্থী ছিলেন, এমন কোনো কাজ মানে আমরা চোখে লাগছে না এখন পর্যন্ত তো তিনি করেছেন বলে আমরা মনে করছি। সামগ্রিক উন্নয়ন যেটা চাক্ষুষ করার, সেটা আমরা সেভাবে আমাদের পরিলক্ষিত হলো না। তো একটা জিনিস হয়েছে, সেটা হলো ওই যে চৈতন্য লাইট, তার নিচে আবার লাইট, দেখছি আমরা যে সে খরচগুলো ওই তহবিল থেকে করা হয়েছে। এখানে অর্পিতা ঘোষকে আপনারা বিভিন্ন সময়, যেমন বন্যা হয়েছে, আরও অনেক ধরনের ঘটনা হয়েছে, সেই সময় কতটা এলাকায় দেখেছেন? যদি না দেখে থাকেন তার কাছে কি জবাব চাইছেন? 2014 সাল থেকে 2019 সালের মধ্যে 5 বছরে কি কি ঘটনা ঘটেছে। প্রাকৃতিক বিপর্যয় বলতে সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটেছে আমাদের বন্যা। এই বন্যাতে কিন্তু আমাদের এই এমপিকে কিন্তু কেউ কাছে পায়নি। 2014 সালে যখন অর্পিতা দেবী কলকাতা থেকে এখানে এলেন, তিনি বহিরাগত হলেও যেহেতু বালুরঘাট সংস্কৃতির শহর, নাটকের শহর, এবং পশ্চিমবঙ্গের মানচিত্রে বালুরঘাটের অন্যতম পরিচিতি নাটক এবং শিল্প সংস্কৃতির জায়গা হিসেবে। তো আমরা মনে করেছিলাম যে শিল্প সংস্কৃতি উন্নতি হবে, কিন্তু 5 বছরে যেটা পেয়েছি শুধু এটা আমাদের কথা নয়, সাধারণ মানুষ দেখবেন বা শিল্প সংস্কৃতির সঙ্গে যারা যুক্ত, এখানে সব কিছুতেই যেমন বিভাজন হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে, সেখানে নাট্য জগতের মধ্যেও একটা বিভাজন এবং রাজনীতির রং লেগে গেছে, এটা ছিল না। দেখলাম এখানে নাট্যচর্চা কেন্দ্র, সেটাও নিয়ে যা পরিস্থিতি, তাতে এখানকার যারা আদি শিল্পী লোক, নাট্য ব্যক্তিত্ব, এবং আমরা প্রথম থেকে শুনে এসেছি উনি বিশেষ নাট্য ব্যক্তিত্ব, ভালোই আমাদের এখানে নাট্য ব্যক্তিত্ব এসে আমাদের এখানে আরও প্রভাবিত করবেন, নাটকের শহর, নাটককে আরও প্রভাবিত করবেন, এটা আমাদের প্রত্যাশা। কিন্তু দেখলাম তার মধ্যে কীরকম রাজনৈতিক মেরুকরণ। এই রিসেন্টলি ওই আমাদের যে উৎকর্ষ কেন্দ্র, সেই কেন্দ্র হোসেনপুরে উদ্বোধন হলো নাকি শুনলাম, অথচ এই লোকগুলো জানতেই পারলেন না। আমি আর অর্পিতা ঘোষ সম্বন্ধে কি বলবো, উনি যা দেখালেন, উনি একটা ঘর 5 বছর ধরে সার্কিট হাউসে রেখে দিলেন, আর উনি গোটা বালুরঘাট যখন এলেন সামনে পেছনে 15-20টা সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এই জিনিস বালুরঘাট কোনো দেখেনি, এই জিনিস বালুরঘাটের দরকার নেই। কি জবাব চাইছেন? আমরা চাইছি আমরা সহজ সরল মানুষ, সহজ সরল জীবনযাপন করি। আমাদের যে ক্যান্ডিডেট এবার দাঁড়িয়েছে রনেন বর্মন, আমরা এই আপনি যেখানে চায়ের দোকান আছে, উনি যখন তখন যে কোনো সময় এখানে আসতে পারে, তার জন্য কোনো সিকিউরিটি লাগে না। উনি 4 বছর ছিলেন, 4টা টার্মে তিনি রনেন বর্মন এমপি, তার কোনো ওইভাবে কোনোদিন দেখেনি। বালুরঘাটের অনেক এমপি আছে, প্রশান্ত ছিলেন, পলাশ বর্মন ছিলেন। রেলের যোগাযোগ নিয়ে মনে হয় একটা দীর্ঘদিনের একটা রয়েছে, এখানকার বাসিন্দাদের, সাধারণ মানুষের যথেষ্ট একটা দাবি রয়েছে রেল যোগাযোগ ব্যবস্থারও বাড়ানো হোক। সেই ব্যাপারে সাংসদ কি করলেন বা কি জবাব চাইছেন? দেখুন, রেল নিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে, আমরা রেল হচ্ছে বালুরঘাটের মানুষের দীর্ঘদিনের দাবি, এবং এটা নিয়ে বালুরঘাটবাসী দীর্ঘদিন ধরে লড়াই আন্দোলন করেছে। লড়াই আন্দোলন করার পর প্রথম ইউপিএ সরকার এবং তার আগে গনি খান চৌধুরী এটার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, এবং প্রথম ইউপিএ সরকার, তারপরে দ্বিতীয় ইউপিএ সরকার আমলে রেল চালু হয়েছে। কিন্তু আমরা দেখেছি যে রেল আসবার পর আমাদের এখান থেকে শুধুমাত্র গৌড়লিং, তারপরে তেভাগা, পরে হাওড়া 2 দিন,
এবং এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে এই দিক থেকে প্রচুর মানুষ চিকিৎসার জন্য ব্যাঙ্গালোরের দিকে যায়। এবং আমরা বলেছিলাম যে গৌড় লিঙ্ককে না করে বালুরঘাট থেকে হাওড়াটাকে যদি প্রতিদিন করা হয়, এবং দিল্লির যে দিল্লিগামী যে ট্রেন তার যদি একটা ফারাক্কা যেটা যায় সেটা বালুরঘাট থেকে এক্সটেনশন করে দেওয়া হয়, এটা নিয়ে আমরা বামপন্থী ছাত্র যুব ফ্রন্টের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। কিন্তু এমপি এই রেল নিয়ে কিন্তু তার নিজস্ব কোনো ভূমিকা নেই। আর সাংসদ শিল্পের ব্যাপারে, এই বালুরঘাটে শিল্প স্থাপনের ব্যাপারে কিছু করেছেন? না, আমাদের চোখে পড়েনি, আমরা কোনোদিন শুনিও নি, আর এগুলো খবরও আমরা রাখার চেষ্টা করি, কারণ এই এলাকায় উন্নয়ন হোক, এটা তো আমরা চাই। আমাদের বালুরঘাট হিলি যে রেল লাইন যোগাযোগের যে ব্যবস্থা, এবং সেটা একটা পর্যায়ে অবধি এগিয়েছিল, এবং এখান দিয়ে যদি বালুরঘাট হিলি হয়ে বাংলাদেশে যদি রেল লাইন চালু হতো, তাহলে আমাদের বহির্বিশ্বের যে বাণিজ্য, সেই বাণিজ্যের একটা বড় অংশ কিন্তু আজকে বালুরঘাট এখান দিয়ে হতো, এখানকার মানুষের কর্মসংস্থান হতো, এখানকার শহর অনেক বেশি উন্নত হতো, এখানকার অনেক বেশি যুব সমাজ সেই কাজের সাথে যুক্ত হতে পারত। কিন্তু আমরা লক্ষ্য করছি যে সে ব্যাপারেও কিন্তু আমাদের এখানকার মাননীয় এমপি যিনি আছেন, তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এই কাজগুলো করবেন, তিনি কোনো কাজই করেননি। সবচেয়ে থেকে বড় বলার যেটা আমার, কৃষির দিকে, কৃষিপ্রধান দেশ আমাদের, আমরা গ্রামের ছেলে, কৃষির যে দুরবস্থা, কথা বলা হচ্ছে অনেক কিছু, প্রতিশ্রুতি দেওয়া হলো এগুলোর ব্যাপারে নজরদারি করবেন। আজকে কৃষক ধান উৎপাদন করলো, মাইক দেওয়া হচ্ছে এই মাঠে ধান কেনা হবে, কিষাণ মান্ডিতে ধান কেনা হবে, গিয়ে একটু ওই কিষাণ মান্ডির কাছে গিয়ে শুধু একটু খবর নেন যে কি দুরবস্থা কৃষকদের। অভিযোগ রয়েছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন অর্পিতা ঘোষ গত 5 বছরে কাজ করবেন বলে, সেই প্রতিশ্রুতি কিন্তু অনেকাংশই রক্ষা করেননি সাংসদ। এই কাজগুলো প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও কেন সম্পূর্ণ হলো না 5 বছরে? এবার আমরা আবার যাব অন্য কোনো রাজনৈতিক দলের নেতা, কর্মী এবং সমর্থকদের কাছে, তাদের কাছেও শুনবো তারা কি জবাব চাইছেন অর্পিতা ঘোষের কাছে। গত 5 বছরে বালুরঘাট লোকসভা কেন্দ্রে সাংসদ অর্পিতা ঘোষ কি কাজ করেছেন, কি প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন বা কি করতে পারেননি, তার জবাব চাইবার জন্য একেবারে সরাসরি আমাদের কাছে এসে হাজির হয়ে গিয়েছেন কংগ্রেসের প্রার্থী এই কেন্দ্রের আব্দুস সাদেক সরকার, এবং সেই সঙ্গে এই কেন্দ্রের কংগ্রেস কর্মী, সমর্থক এবং নেতারাও কিন্তু উপস্থিত রয়েছেন। একেবারে আমি সরাসরি প্রার্থীর কাছে চলে যাব যে কি জবাব চান সাংসদের কাছে। গত 5 বছরে তিনি কি প্রতিশ্রুতি রেখেছেন? কোনো প্রতিশ্রুতি রাখেননি। এরা ভোটের সময় খুব বড় বড় কথা বলে, আর ভোট শেষ হয়ে গেলে পাবলিকের সঙ্গে যে ন্যূনতম দেখা করা দরকার, পাবলিকরা বলছে কাজ তো করেইনি। আমাদের সঙ্গে যদি দেখা মানে যোগাযোগটা রাখতো এবং দেখা যেত যদি বিপদ আপদে, তাহলে ভাবতাম যে না আমাদের। এবং ভোটের আগে কিন্তু অনেক বিরোধীরা বলেছিল যে আপনারা বাইরের ক্যান্ডিডেটকে ভোট দিচ্ছেন, নাকি খুঁজে পাবেন না। ঘটনাটা কিন্তু তাই হয়েছিল। আর কি কি কাজ আপনারা আশা করেছিলেন সাংসদের কাছ থেকে? আজকে আমরা চাকরির ক্ষেত্রে দেখলাম এসএসসি বন্ধ হয়ে গেছে, এবং সরকারি পশ্চিমবঙ্গ সরকারের কোনো জায়গায় রিক্রুটমেন্ট টোটালি বন্ধ হয়ে গেছে, এবং যেগুলো হচ্ছে সেগুলো আমরা দেখলাম প্রচুর টাকার বিনিময়ে 10 লাখ, 12 লাখ, 15 লাখ পর্যন্ত টাকা দিয়ে সেই সব ছেলেপেলেরা চাকরি পেয়েছে। আজকে শিক্ষিত যুবক যুবতী তারা বিভ্রান্ত হয়ে পড়েছে, এবং তারা অনেকে সুইসাইডের পথে এগোচ্ছে, চাকরির বয়স শেষ হয়ে যাচ্ছে কিন্তু তারা চাকরি পাচ্ছেন না। এখানে বুনিয়াদপুরে আমাদের জেলার মধ্যে ওয়াগান ফ্যাক্টরি হওয়ার জন্য যখন মমতা ব্যানার্জি রেলমন্ত্রী ছিলেন তখন ঘোষণা করেছিলেন, কিন্তু পরবর্তীতে সংসদকে জেতানো হয়েছিল, সাধারণ লোকের কথা ছিল যে এই দাবিগুলো, তার মধ্যে অন্যতম ছিল বুনিয়াদপুরের ওয়াগান ফ্যাক্টরি, যেখানে প্রচুর আমাদের জেলার ছেলেপেলেরা চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু আজ অবধি আমরা পার্লামেন্টে কখনো দেখিনি কোনো 0 আওয়ার্সে বা কোনো প্রশ্ন উত্তরের পর্বেও সেই ওয়াগান ফ্যাক্টরি নিয়ে কোনোরূপ প্রতিবাদ বা কোনো লিখিতভাবে কোথাও আমাদের অর্পিতা দেবী কোনো দাবি জানায়নি। অর্পিতা দেবী বালুরঘাটে এসেছিলেন একজন নাট্যকর্মী বা নাট্য জগতের একজন মানুষ। বালুরঘাট
খুব সংস্কৃতি সম্পন্ন জায়গা। প্রত্যেকে ভোট দিয়েছিল যে একটা মমতা ব্যানার্জির ক্যান্ডিডেট একটা বিশাল কিছু করবেন, এরকম একটা আশা ছিল। কিন্তু দেখা যাচ্ছে বলছেন যে উনি নাকি অষ্টম হয়েছেন না তৃতীয় হয়েছেন, এরকম বলছেন টাকা খরচের ব্যাপারে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বালুরঘাটের কেন্দ্রে কোথাও কোনো উন্নতি দেখতে পাচ্ছি না। তারপরে আপনার বন্যার সময় ওনাকে দেখা যায়নি, বহিরাগত ক্যান্ডিডেট। কিন্তু বন্যার সময় আমরা এখানে লোকে কংগ্রেস দল থেকে বলুন বা বিভিন্ন দল থেকে বলুন, স্বেচ্ছাসেবী সংগঠন বলুন, তারা নেমে পড়েছিল রাস্তায় মানুষের সেবা করবার জন্য। কিন্তু অর্পিতা দেবী কোথাও লোক পাওয়া যায়নি। আমরা এমনকি এফআইআর করতে পর্যন্ত চলে গেছিলাম কংগ্রেস দল থেকে যে অর্পিতা দেবী নিখোঁজ বলে। অর্পিতা দেবী যে বালুরঘাটের কোন কাজটা করেছেন আমরা কিন্তু তার টাকা, উনি বলছেন সব টাকা আমি খরচ করেছি, কিন্তু কোথায় কি করেছেন তার হিসাবটা ওনার কাছে আমরা পাই। জবাব চাইলেন কংগ্রেস নেতা কর্মী এবং খোদ প্রার্থী নিজে, গতবারের সাংসদ তৃণমূল কংগ্রেসের অর্পিতা ঘোষের কাছে। শুধু রাজনৈতিক দল নয়, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আমরা শুধু কথা বলছি না, কথা বলবো সাধারণ মানুষের সঙ্গে, এখানকার সংস্কৃতি সচেতন মানুষদের সঙ্গে, নাট্য ব্যক্তিত্বদের সঙ্গে। তারা কি জবাব চাইছেন সাংসদের কাছে গত 5 বছরের কাজ নিয়ে? আমরা বালুরঘাট এই লোকসভা কেন্দ্রে সবাই অনেক কিছু আশা করেছিলাম যেরকম করে একজন সাংসদের কাছ থেকে। বলতে দ্বিধা নেই যে আশা করলে সব সম্পূর্ণ হয় না, এটাই যেরকম ঠিক, কিন্তু কিছুটা সম্পূর্ণ হবে এটাও আমরা আশা করি। যেরকম এখানে একটা জিনিস হয়েছে নাট্য উৎকর্ষ কেন্দ্র, সত্যি ভালো জিনিস, এশিয়ার মধ্যে একটা অন্যতম জিনিস, এবং এই সাংসদের উদ্যোগেই এটা হয়েছে। ফলে নাট্যকর্মী হিসেবে আমরা খুশি। কিন্তু যত টাকা খরচ হয়েছে এবং যেখানে হয়েছে সেই স্থান নির্বাচনটা ঠিক হয়নি। তারপর বালুরঘাটে অনেক নাট্যদল আছে যাদের রিহার্সাল রুম নেই, কিন্তু একজন নাট্য ব্যক্তিত্ব হিসেবে আমরা তো আশা করি একটা জায়গা বাঁচবেন যেখানে কয়েক বিঘা বা কয়েক কাঠা জমির ওপরে প্রত্যেক দলের একটা করে ঘর তৈরি করে দেবেন, তারা ভাড়া দেবে। কিন্তু এই উদ্যোগটা নিয়ে, কারণ এখানে রিহার্সাল দেওয়া সত্যি দু একটা দল ছাড়া, নিজে তো নাট্যকর্মী, উনি এটা ভাববেন ভেবেছিলাম, উনি ভাবেননি। এবার আমরা কথা বলবো বালুরঘাট লোকসভা কেন্দ্রের কয়েকজন বিজেপি কর্মী, সমর্থক এবং নেতার সঙ্গে। তারা কি বলছেন যে গত 5 বছরে কি কাজ করেছেন অর্পিতা ঘোষ? বালুরঘাট লোকসভা ক্ষেত্র পুরো ক্ষেত্র কৃষিভিত্তিক এরিয়া। তিনি বলেছিলেন কৃষিতে ডেভেলপ করবেন, কিন্তু এই 5 বছরে আমরা গোটা বালুরঘাট লোকসভা ক্ষেত্রের একটা কোনো ডেভেলপ নেই যে কৃষির উপর ডেভেলপ করে তিনি করেছেন। কৃষির যা বেহাল পরিস্থিতি এ জেলায়, খুব শোচনীয় পরিস্থিতি। আসলে করতে পারেননি, তার মূল কারণ আসলে উনি কলকাতা থেকে এসেছেন, যেখানে ওনার এই কালচার নেই। তাই এখানকার মাটির যদি মানুষ হতেন তাহলে এখানকার মানুষের সমস্যা বুঝতেন, সেই কারণে পারেননি। উন্নয়ন তার আমলে আমরা কিছু দেখতে পাইনি। যা উন্নয়ন হয়েছে তার নেতা মন্ত্রীদের, এবং তার নিজের উন্নয়ন হয়েছে, পাবলিকের কোনো উন্নয়ন নেই। আমাদের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন উনি বলছেন যে একটা এখানে ইউনিভার্সিটি খোলা হবে। সেই ইউনিভার্সিটি নিয়ে আমরা বিভিন্ন রকম নোংরামও দেখলাম, একবার গঙ্গারামপুরে চলে যায়, একবার বালুরঘাটে খোলা হবে। তো এখনও পর্যন্ত বালুরঘাটের মানুষকে খালি প্রতিশ্রুতি দিয়ে চলেছেন, আর এমন একটা মিথ্যা প্রতিশ্রুতি যেটা এখনও পর্যন্ত বিগত 5 বছর উনি কিছুই করতে পারেননি। আনএমপ্লয়মেন্ট, এখানে সরকারি চাকরি হওয়ার সুযোগ খুব কম, কিন্তু এখানটাতে বেকার যুবকদের জন্য কিছু কর্মসংস্থানের সুযোগ ছিল, সেটা করতে পারেনি। আপনারা জানেন যে পঞ্চায়েত ভোটে যে জিনিসটা হয়েছে, এখনও পর্যন্ত আমাদের সরকারি কর্মচারীরা যারা রয়েছেন তারা এখনও পর্যন্ত ভোটে মানে অ্যাজ আ প্রিসাইডিং অফিসার বলুন, যে হিসাবে যাক, তারা যেতে ভয় পাচ্ছে, বলছে কেন্দ্রীয় বাহিনী না থাকলে আমরা যাব না। এখানটায় কোনো গণতন্ত্র নেই। এই গণতন্ত্রকে সম্পূর্ণভাবে হরণ করেছেন এখানকার সাংসদ, আর তার সমস্ত প্রচেষ্টাই হয়েছে। এবার জানবো অর্পিতা ঘোষ এই সব প্রশ্নের জবাব কি দিচ্ছেন গতবারের সাংসদ এবং এবারের তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্পিতা ঘোষ কি জবাব দিচ্ছেন তিনি। যাব অর্পিতা ঘোষের কাছে। জবাব চাই জবাব দিন অনুষ্ঠানে আমরা কথা বলবো এখন বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং গতবারের সাংসদ
অর্পিতা ঘোষের সঙ্গে। অর্পিতাদি, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। সাংসদ হিসেবে গত 5 বছরে কত টাকা আপনি এলাকার উন্নয়নে খরচ করতে পেরেছেন? আমি খরচ করেছি আমার 1,03,000 টাকা শেষ খালি যায়নি, আর সব খরচ করেছি। কি মেনলি কি কাজ করতে পেরেছেন? আমাদের এখানে যেহেতু একটু ব্যাকডেটের এই লোকসভা কেন্দ্রে একটু পিছিয়ে পড়া ছিল, আমার প্রচুর রাস্তা করতে হয়েছে, সিসি রোড, ইটাহার এবং বালুরঘাট মিলিয়ে, দক্ষিণ দিনাজপুর মিলিয়ে। আর প্রচুর জলের একটা মানে ভালো জল আর কি, খাওয়ার জল আরও ফিল্টার আমি অনেক দিয়েছি। লাইট একটা প্রচুর জায়গায় আলো দিতে হয়েছে আমাকে, হাই মাস্ট লো মাস্ট মানুষ চেয়েছেন। ওয়াটার ট্যাঙ্ক একটা, গরমকালে কিছু কিছু জায়গায় ডিপ টিউবওয়েলের জলে প্রবলেম হয়, তখন ওই মিউনিসিপ্যালিটিগুলো বা পঞ্চায়েতগুলো একটু ওয়াটার ট্যাঙ্ক পাঠায় জল দিয়ে গ্রামটাকে সাপোর্ট দেওয়ার জন্য, সেইগুলো নিয়ে মানে প্রচুর দিতে হয়েছে। বালুরঘাট সবসময় আমরা জানি একটু পিছিয়ে পড়া জেলা, এবং এই জেলার যোগাযোগ ব্যবস্থা ভীষণভাবে অনুন্নত। বিশেষ করে বালুরঘাট হিলি রেল যোগাযোগের ব্যবস্থা করা সম্ভব হয়নি। এই নিয়ে এলাকার মানুষেরও কিন্তু একটা দাবি ছিল, সেটা এখনো পর্যন্ত পূরণ হয়নি। আপনি কি বলবেন? সেটা 5 বছর ধরে আমি কনসিস্টেন্টলি সংসদে বোধহয় 12-10 এইগুলো নিয়ে বলেছি। আমাদের রেল ব্যবস্থা, আমাদের রেক পয়েন্ট হওয়া খুব দরকার এখান থেকে, না হলে ব্যবসাটা খুব অসুবিধা হয়ে যায়। কারণ আমাদের বাকি সব মালদা দিয়ে যেতে হয়, মানে না হলে খুব প্রবলেম হয়ে যায়। আমাদের বুনিয়াদপুরে ওয়াগন ফ্যাক্টরি, এইটা আমাদের একটা ভাইটাল পয়েন্ট ছিল, যেটা থেকে এই জেলার প্রচুর ছেলেমেয়ের চাকরি হতো, 20-25 হাজার অলমোস্ট। এগুলো নিয়ে আমি কনসিস্টেন্টলি বোধহয় 12-10 বলেছি এবং প্রচুর চিঠি দিয়েছি মন্ত্রীদের। সুরেশ প্রভু যখন রেল মিনিস্টার ছিলেন, উনি একটা অ্যালটমেন্ট দিয়েছিলেন, কিন্তু তারপরেই সুরেশ প্রভু চেঞ্জ হয়ে যান এবং সেই অ্যালটমেন্ট আটকে গেছিল। আবার বলা বলি করে ফাইনালি একটা অ্যালটমেন্ট আনিয়েও ছিলাম, কিন্তু জানি না কোনো একটা বিশেষ অঙ্গুলি হিল না, কাজটা বন্ধ করে রেখে দিল, কাজটা করতে দিল না। ওরা বলল যে রাজ্য সরকার জমি দিচ্ছে না, কিন্তু আমরা আলোচনা করলাম রাজ্য সরকার জমি দেওয়ার ব্যাপারে কোনো রকম বাধাই দেয়নি। অ্যাকচুয়ালি কাজটা করবে না বলে ওরা আটকে রেখে টাকাটা ফেরত নিয়ে চলে গেল। এবং 2017-এ এন্ড অফ 17 আমাকে বুনিয়াদপুরের ওয়াগন ফ্যাক্টরির ব্যাপারে রেলমন্ত্রী নিজে লিখে জানালেন যে বুনিয়াদপুরের ওয়াগন ফ্যাক্টরি করতে রেলমন্ত্রক ইন্টারেস্টেড নয়। এটা আমাদের জেলার জন্য সেটব্যাক। তবে আমরা আশা করছি যে আর এবারে বিজেপি ফিরবে না এবং আমাদের যে নতুন সরকার আসবে তার কাছ থেকে এইগুলো আমরা আদায় করে নিতে পারবো। কিছু সাধারণ মানুষ এবং বিরোধীদের একটা অভিযোগ রয়েছে দুটো বিষয়ে, যে আপনি বহিরাগত প্রথম, আর দ্বিতীয় যে বন্যা হয়েছিল সেই সময় সাংসদকে সাধারণ মানুষ সেরকমভাবে মানুষের পাশে পাননি। কি জবাব দেবেন আপনি? প্রথম প্রশ্নটা বলি বহিরাগত নিয়ে। ভারতবর্ষের এপিক কার্ড হোল্ডার আমি, অর্থাৎ ভোটার কার্ড আমার আছে, অর্থাৎ আমি ভারতবর্ষের যে কোনো জায়গায় যেতে পারি এবং সেখানে গিয়ে রাজনৈতিক লড়াই লড়তে পারি। বহিরাগত 5 বছর আগে হয়তো বলা যেত, তখন আমি জেলাটা চিনতাম না, কিন্তু 5 বছর পরে আমি এই জেলার উন্নয়নের সঙ্গে যুক্ত, এই জেলার মানুষদের সঙ্গে যুক্ত। আজকে আর আমাকে বহিরাগত বলা যায় না। 2, আমি যদি বহিরাগত হই তাহলে বিরোধী দল কি তাদের প্রার্থীদেরও বহিরাগত? প্রাইম মিনিস্টার তো গুজরাটের লোক, বেনারস থেকে দাঁড়িয়েছেন, ব্যাঙ্গালোর থেকে দাঁড়াচ্ছেন, উনি বহিরাগত তো? ভারতবর্ষের এপিক কার্ড হোল্ডার যে কোনো জায়গায় ভারতবর্ষে দাঁড়াতে পারে, এটা কোনো বিষয় না। 2, বন্যার ইস্যুতে বলি। প্রথম 3-4 দিন এখানে যে অবস্থা ছিল, বন্যা, ট্রেন চলছিল না, রাস্তাঘাটের যে অবস্থা ছিল, আমি তখন দিল্লিতে ছিলাম। ফিরে আমি তৎকালীন প্রশাসন বলেছিল, ম্যাডাম 2-3 দিন পরে ঢুকুন, তাহলে আসতে পারবেন না। আমি জাস্ট তারপরেই ঢুকেছিলাম এবং প্র্যাকটিক্যালি আমি মনে করি বিপ্লব দা আমায় বলেছিলেন আপনি কলকাতায় বসে এই অ্যারেঞ্জমেন্টগুলো করে দিন, আমাদের ত্রিপল, নৌকো, এইগুলো ডিজাস্টার ম্যানেজমেন্টের সঙ্গে আমি কাজটা কোঅর্ডিনেট করেছিলাম। তারপরে আসার পরে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বন্যার সময় জলের মধ্যে নৌকায় বসে সেলফি তোলাচ্ছে, তাদের কাছে জিনিসগুলো পৌঁছলে তাদের অনেক বেশি কাজ হবে। এবং আমি বেশিরভাগ ক্ষেত্রে বিরোধীরা যে বলছেন তারা খুব রাস্তায় ছিলেন, আর আমি তো প্রতিনিধি মাত্র,
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মানুষের সঙ্গে ছিল এবং বিরোধীরা এই যে ত্রিপল থেকে চাল থেকে যা দিতে পেরেছে সব সরকার দিয়েছে। প্রত্যেকটা জিনিস 95% জিনিস সরকারি। খুব অল্প কিছু সংস্থা নিজেরা জোগাড় করে কিছু দিয়েছে, নৌকো কারোর পক্ষে জোগাড় করা সম্ভব নয় সরকার ছাড়া। ম্যাক্সিমাম ত্রিপল, ম্যাক্সিমাম চাল ডাল বেবি ফুড। আমি জানি কলকাতা থেকে কত এসেছে, কারণ আমি এটা ওখানে বসে অ্যারেঞ্জ করেছি। আজও যে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে সেটা আমাদের সরকার দিচ্ছে, এটা কোনো ব্যক্তি নয়। আমি সরকারের অঙ্গ, অতএব রাজনৈতিকভাবে বলুন বা প্রশাসনিকভাবে বলুন আমি পার্ট অফ দ্য গভর্নমেন্ট। অতএব সরকার যখন মানুষের পাশে দাঁড়িয়েছেন তার মানে কিন্তু আমি প্রতিনিধি হিসেবে মানুষের পাশেই ছিলাম। এবং বিজেপি তো বলছে তারাই জিতবে এই কেন্দ্রে, আপনি কি বলবেন? আপনি কি জিতবেন? 100% নিশ্চিত আমি জিতব। একেবারে শেষ প্রশ্ন, বালুরঘাট বা দক্ষিণ দিনাজপুর একটা নাট্য চর্চার, সংস্কৃতি চর্চার কেন্দ্র, কিন্তু এখানকার মানুষের বা নাট্য ব্যক্তিত্বদের একটা অভিযোগ রয়েছে বা দাবি রয়েছে, যেরকমভাবে সংস্কৃতির বা নাট্য চর্চা যেভাবে উন্নয়ন ঘটানো সম্ভব ছিল, সাংসদ যেটা করতে পারতেন সেইটা সেরকমভাবে হয়নি। বিশেষ করে এখানে রিহার্সালের জন্য তেমন জায়গা নেই, রবীন্দ্র ভবনের কাজ এখনো সম্পূর্ণ হয়নি। কিছু বলবেন? বলে দিন, নাট্য উৎকর্ষ কেন্দ্রে রিহার্সাল স্পেস আছে। আমরা এই ইলেকশনের জন্য একটু আটকে গেলাম, ওটায় ওদের একটা সরকারিভাবে কমিটি করবে, তবে ওটা দেওয়া যাবে। আর রবীন্দ্র ভবন আমরা আশা করছি বাই এপ্রিল মাস, খুব বেশি হলে মে মাসের গোড়ায় কমপ্লিট হয়ে যাবে এবং একটা স্টেট অফ দ্য আর্ট রবীন্দ্র ভবন হবে, এটাও বলে দিলাম। কারণ এটা আমি নিজে বাছাই করে জিনিসপত্র বলেছি এই থাকবে। কি লাগে আমি যেহেতু পারফরমেন্স করি সেগুলো আমি অলরেডি বলে দিয়েছি। এখন ইলেকশন বলে আমি যেতে পারছি না, কিন্তু আমি আফটার ইলেকশন একবার নিশ্চয়ই দেখে নেব। এবং রবীন্দ্র ভবন আমাদের খুব ইচ্ছে যাতে রবীন্দ্র জয়ন্তীর দিন শুরু করা যায়।